তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সেমিস্টার 4-এর 4টি পেপার ডিএসসিসি 5, 6, 7, 8 এই 4টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের জুন মাস থেকে অর্থাৎ এই মাসেই তোমাদের ইন্টারনাল হচ্ছে কলেজে এবং জুলাই মাস থেকে তোমাদের এন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। এই সময় যে সময়টুকু আছে তার মধ্যে তোমাকে কিন্তু 4টে পেপার তৈরি করতে হবে। আর আজকে এই 4টে পেপারের যে প্রশ্ন অর্থাৎ সাজেশানগুলো আলোচনা করছি, এগুলো তোমরা যদি আগে থেকে তৈরি করে রাখো তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং তোমরা সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দিতে চাই। তোমাদের ডিএসসিসি পেপারগুলিতে আগের 3টে সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল 20 নম্বরের বোর্ডে লিখেছি, দেখো 20 নম্বরের প্রশ্ন 2টো, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা এই যে 4টি পেপার আছে এই 4টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ 4টি পেপারের সাজেশান দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 5 পেপার। এই পেপার থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে, দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পড়ে দিচ্ছি এবং বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন যেমন আছে মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। তারপরেই আছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। আর এখানে একটা প্রশ্ন আছে ভারতের আদিবাসী রাজনীতির পরিচয়, আদিবাসী রাজনীতি ও পরিচয় নির্ভর দাবি দাওয়া বিশ্লেষণ করো। এখানে দেখো এখানে এই কটা প্রশ্ন দেওয়া হয়েছে, 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 4টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন, ধর্মের ভূমিকা করতে হবে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। তারপরেই আছে ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। তারপরে দেখো তারপরে আছে ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। 6টা প্রশ্ন আছে, তার মধ্যে 4টে প্রশ্ন স্টার দেয়া। মডিউল 2 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। আর পরের অংশটুকু আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। বহু ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স অনার্সে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে দেখো মানবাধিকার, ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তারপরে দেখো এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার 5 নম্বরের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট, নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। নেক্সট, ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি 1970-এর দশক থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে। চিপকো আন্দোলনটাও ভালো করে দেখতে হবে। তারপরে আছে ভারতের নারী আন্দোলন ও সামাজিক পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। দেখো ইংলিশ ভার্সানেও আমাদের সাজেশনটা রেডি করা হয়েছে যাতে তোমাদের সমস্যা না হয়। তাই তোমরা যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট আছো তোমরাও দেখো সাজেশনটা। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। এর পরবর্তীকালে তোমাদের ডিএসসিসি 6 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 6 পেপারটা দেখো। ডিএসসিসি 6 পেপার মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, বিশ্ব ব্যবস্থা
তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় কি, বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা বিশ্লেষণ করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতির ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো। নেক্সট আছে আন্তর্জাতিক প্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হচ্ছে দেখো, ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়ার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, অভিবাসনের একটি বৈষয়িক রাজনৈতিক চ্যালেঞ্জ আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী। নেক্সট আছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় আলোচনা করো। আমি স্টার দেওয়াগুলো কেবলমাত্র বলছি, বাকি প্রশ্নগুলোও তোমরা একটু দেখবে। তারপরে দেখো, আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উন্নয়নের ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। নেক্সট আছে কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি, এর বৈশিষ্ট্য। থার্ড ওয়ার্ল্ডের ধারণা আন্তর্জাতিক রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ। লিঙ্গ ইস্যু আন্তর্জাতিক নীতিতে কিভাবে প্রতিফলিত হয়েছে। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে ডিএসসিসি 6 পেপার থেকে। প্রথম প্রশ্ন, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট, বাস্তববাদ ও নব্য বাস্তববাদ তত্ত্বের তুলনামূলক আলোচনা। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলোচনা করো। তারপরেই আছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো। নেক্সট, বিশ্বের নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্ব কী। আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব লেখো। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। তারপরেই আছে আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব সম্পর্কে নারীবাদী তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর কোর এবং পেরিফেরি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মধ্যে। এবার ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমরাও একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের যে অনলাইন ক্লাস হয় সেখানে 2টো ভার্সানের নোটস প্রোভাইড করা হয়, তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। অনেকেই ইংলিশ ভার্সান স্টুডেন্ট আমাদের কিন্তু পেড ব্যাচে আছে, তারাও ক্লাস করছে। দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। এবার ডিএসসিসি 7 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 7 পেপারটা দেখে নাও। ডিএসসিসি 7 পেপার 10 নম্বর এবং 20 নম্বর মডিউল 1 থেকে যেগুলো করবে দেখো, প্রথমেই আছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা। তারপরে এই যে দ্বিতীয় প্রশ্নটা, এটা ধরে নিতে পারো তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে, অর্থাৎ সমন্বয়বাদের ওপর টিকা বা সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এটা হয় 5-এ, নয়তো 10-এ, নয়তো 20-তে আসবে এই প্রশ্নটা। পরের প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। আরেকটা আছে এখানে বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। তারপরে মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরেই আছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণার সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। নেক্সট, সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান, এবং বাকিগুলো তোমরা দেখো। তারপরেই দেখো এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে যেগুলো আছে দেখে নাও।
সমস্ত প্রশ্নই এখান থেকে করতে হবে। মাত্র 6টা প্রশ্ন আছে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে এই কটা প্রশ্ন আছে, এখানেও 6টা প্রশ্ন আছে, 6টাই করতে হবে। এখান থেকেও কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও অনেক স্টুডেন্ট বললাম তোমাদের ক্লাস করে, তাই তোমরাও চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এবার তোমরা ডিএসসিসি 8 যে পেপারটা আছে, ডিএসসিসি 8 পেপারের সাজেশনটা দেখে নাও। তুলনামূলকভাবে এই পেপারটা একটু কঠিন তোমাদের জন্য। দেখো, এই পেপারটা এবার তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণে জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য। তারপরেই আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে শাসন বলতে কি বোঝো, শাসন এবং সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। এবার বাকিগুলো তোমরা দেখে নাও, বাকিগুলোও তোমাদের করতে হবে। এখানে মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন 5টা আছে, এই 5টা প্রশ্নই তোমাদের করতে হবে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। নেক্সট আছে রিগসের প্রিজমেটিক মডেলে জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। নেক্সট জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। এবং বাকিগুলো তোমরা দেখে নাও। এবং 5 নম্বরের প্রশ্ন এখানে আছে, দেখো 7টা, এই 7টা প্রশ্ন 5 নম্বরে করতে হবে। এবার দেখো, ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, তোমরাও সাজেশনটা দেখে নাও এবং এই প্রশ্নগুলো এখন থেকে তোমরা তৈরি করো। তোমরা জানো তোমাদের পরীক্ষা তাড়াতাড়িই হবে, অর্থাৎ খুব বেশি দেরি হবে না, তাই তোমরা আগে থেকে সাজেশনগুলো দেখে সেইভাবে তৈরি হও। আর যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমাদের ব্যাখ্যা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে নোটস, পিডিএফ নোটসও দেওয়া হয়।